ও খুব অস্থির ছিল মারা যাওয়ার কিছুদিন, 2-3 মাস খুব অস্থির ছিল। এর আগেও 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। আমি এর আগেও 2 বার দরজা ভেঙে বের করেছিল। আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে রাত্রেবেলা কাঁদতে দেখেছি। সালমান তো আমি যতটুকু দেখতাম ফ্যামিলির দিক থেকে একটু মানে মানে কি বলবো, ডিস্টেন্স ছিল, মানে ফ্যামিলির সাথে একটু ডিস্টেন্স ছিল, হয়তো বা ভাবির কারণে হতে পারে, কিংবা ওর মার কারণে হতে পারে। উনি তো তখন নীলা চৌধুরী, উনি আন্টি, উনি তো তখন হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিজি ছিলেন। এই জিনিসগুলো সালমান মানতো না, মানতে পারতো না। একটা ইয়াং একটা ছেলে, আমরা মনে করেন এই জিনিসগুলো আমার কাছে খুব মানে কষ্ট লাগতো যে কীভাবে একটা ছেলে মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে কালকে সকালে আবার রোমান্টিক অভিনয় করছে, আবার ফাইট করছে, আবার হয়ে করছে। কিন্তু ওনার মা তো পলিটিক্যাল কারণে রাত বিরাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো, অনেক জায়গায় যেত না। ওইটা সালমানের সহ্য হতো না জিনিসটা, এক নম্বর। তারপর মনে করেন ফ্যামিলি, এটিকে আপনার সঙ্গে সে শেয়ার করতো বিষয়গুলো? আমি তো থাকতাম, যাইতাম সময় সময়। তাহলে তো শাবনূরের বিষয়টা আপনার জানার কথা। আমাকেই নিয়ে যেত। কিন্তু হ্যাঁ, শাবনূর এই জিনিসটা তো পিবে এসে রিসেন্টলি আমাদেরকে এই জিনিসটা করলে, আগ পর্যন্ত আমরা জানতামই না বিষয়টা। কেউ জানি না। আমরা তো জানতাম যে ফিল্মের যে মানে ছবিটার যে এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এসছে, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আপনি দেখেননি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যে আসেন আপনি, যে আমি কালকে না পরশুদিন, আমি ইদানিং আগে ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবে হচ্ছে যে ভুয়া নিউজ দেয়, অরিজিনাল নিউজ দেয়, কোনটা অরিজিনাল কোনটা ভুয়া। কয়েকবার মেরে ফেলেছে ইউটিউবে। এই মাত্র আপনাকে মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই মাত্র খবর এলো 4 সহযোগী সহ ভিলেনডন নিহত। ঠিক আছে, করার কিছু নেই। যাই হোক, বাঙালি যতদিন বোকা থাকবে ততদিন। মানে আমি আপনাকে এই প্রশ্নগুলো এই কারণেই করছি যে সালমান শাহর মৃত্যুর পরে অনেকগুলো বছর আমরা পার করে ফেলেছি, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। আপনার সাথে সেই জন্য ফ্রিলি কথা বলছে, রাইট। সো আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এখানে এসছে, এখানে সামিরার সাথে আপনার সম্পর্কের কথা এসছে, এখানে আপনি যেটা বললেন নীলা চৌধুরীকে নিয়ে সে ধরনের কথাও গুঞ্জন এসছে। এগুলো সবই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সত্য। আমি যে কথাটা বললাম এটা তো অবাস্তব না। এটা আপনি বলছেন আপনার জায়গা থেকে, ঠিক আছে। তখন তো মানে আমি কাছে থেকে যতটুকু দেখি, কিন্তু আমার কাছে মনে হয় কি ডন ভাই, মানে আপনার কথা যদি আমি মেনেই নেই, মানে আমি একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, মেনে নিলেও আমি বললাম, আর না মেনে নিলেও বললাম, কারণ আমার দেখা না, এটা আমার চিন্তা চেতনা। আমি আপনাকে এখানে ডিনাই করছি না, কিন্তু আমার জায়গাটা হচ্ছে এটাই যে এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো শেয়ার করাটা ভেরি মাচ টাফ রেদার দ্যান শাবনূরের বিষয়টা শেয়ার করাটা। কেন বলছি? কারণ আমি আমার মায়ের কোনো বিষয় নিয়ে কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আমার গার্লফ্রেন্ডের বিষয়টা শেয়ার করতে পারবো, আমি আমার বউয়ের বিষয়ে শেয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি শাবনূরের বিষয়ে কিছু জানলেন না, অথচ নীলা চৌধুরীর বিষয়ে জানলেন। মানে এই শাবনূরের বিষয়টা সারাদিন একসাথে তো থাকতাম, জানার আর কিছু দেখতেছি তো কি করছে, তাই না? কিন্তু এটা যদি রিয়েল হয় তাহলে ভেরি ব্যাড। কিন্তু ঘটনা হচ্ছে এটা একজন মেয়ে আরেকজন মেয়ে সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা নায়িকা হয়ে যায়। এটা ভাবির ক্ষেত্রে তো সেরকম কিছু একটা হয়েছে। আর আমরা দেখতাম সারাদিনই যেরকম আছে শেষ পর্যন্ত সেরকম আছে। এর মধ্যে কোনটা রিয়েল লাভ, কোনটা ফিল্মের জন্য কিংবা স্ক্রিনের জন্য, এটা একমাত্র সালমানের বুঝতো, কিংবা সালমান। মানে সামহাও আপনি বলেছেন যে এটা হচ্ছে মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, বাট অ্যাক্টিভিটিস এটা নিয়ে সন্দেহ করা যেতেই পারে। আর হচ্ছে যে ও খুব অস্থির ছিল মারা যাওয়ার কিছুদিন, 2-3 মাস খুব অস্থির ছিল। আর ওর বাসাতেও ভাবির সাথে রিলেশন ভালো ছিল না, কখন লাস্টের দিকে এসে। কারণ কি, আন্টি প্রায় ফোন করে গালাগালি করতো বাসায়, সালমানের বাসায় ভাবিকে গালাগালি করতো, ভাবির মাকে গালাগালি করতো, যে তুই আমার ছেলেকে আলাদা করে ফেলেছিস, আমার ছেলেকে অমুক করেছিস, আমার ছেলেকে বের করে নিয়ে গেছিস বাসা থেকে। এই নানান বিষয়, যেই জিনিসগুলো আমাদেরকে বলতো না কিন্তু বুঝতাম। তারপরে সময় সময় তো আমি, তখন তো বড় টেলিফোন ছিল না একটা, মানে এয়ারটেলের খুব সম্ভবত 018 কত নাম্বার ছিল সালমানের, সিটিসেল। হ্যাঁ, সিটিসেল, রাইট। ওইটা তো ফোন আসতো সময় সময়, ফোনে চিল্লাচ্ছিল, আমি কিছু জিজ্ঞেস করতাম না। ও তো যে অতিরিক্ত রাগও ছিল আবার, হ্যাঁ, ইমোশনাল মানুষদের একটা জিনিস। কিন্তু আমরা তো বুঝতাম, জিজ্ঞেসও করতাম না, কারণ যদি না বলে তাহলে জিজ্ঞেস করার তো কোনো লাভ নেই, তাই না? ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়, এটা ফ্যামিলি বিষয়, ওর মার বিষয়, বাবার বিষয়, ওর ওয়াইফের বিষয়, ওর ঘরের বিষয়। ঘরের বিষয় যদি আপনি না বলেন, আমি জিজ্ঞেস করতে চাই না আর কি।
আপনাকে তখন বলবে যদি আপনার তার বেশি ক্লোজ হন কিংবা আপনার প্রতি একটা আস্থা থেকে থাকে, তাই না? ডন ভাই, আপনি কি কিছুটা বুঝতে পারছিলেন যে ওর দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটানো সম্ভব? বা আমরা জানি প্রত্যেকটা মানুষের সুইসাইডাল অ্যাটেম্প বোঝা যায় না, তারপরও আমি বলি এটা বাইরের জনগণ কিংবা বাইরের পাবলিক অডিয়েন্স বুঝবে না, যেটা আমি কাছে থেকে দেখেছি। এর আগে 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। আমি এর আগে 2 বার দরজা ভেঙে বের করেছিলাম। আপনি? হ্যাঁ, আমি ছিলাম, আমার বন্ধু ছিল, আপনাদের সামনে এই ধরনের কাজ করেছে? আমার বন্ধু ছিল, ঘরের ভিতর থেকে আর বাথরুমের ভিতর থেকে আর খুলছে না, চিল্লি কান্নাকাটি হয়ে রিস্ক। আপনাদের সামনে এই ধরনের কাজ এর আগে হয়েছিল কেন? ভাবির তো ইন্টারভিউ থেকে কিংবা ভাবি তো রিপোর্টই দিয়ে দিয়েছে। আরেকবার হচ্ছে যে অনেক ওষুধ খেয়ে তারপর মেট্রোপলিটন হসপিটাল ভর্তি হয়েছিল। তাহলে ওই সময়টাতে জিডি করেনি কেন? ওনাদের ব্যাপার। আর আমরা তো যখন দেখতাম হয়তো গেলাম, ভাবি হয়তো চিরগে, আমরা হয়তো শুটিং সালমান বাসায় আড্ডা মারছে, আমি সালমানের বন্ধু 2-1 তো হয় না এরকম যে ফ্রি আছি চল বাসে যাই। এদিকে কিন্তু আমরা তো আনন্দে আছি, কিন্তু সালমান তো মন খারাপ, কারণ ভাবি তো চিরং, বুঝতে পারছি। এর মতো অনেক বন্ধু ছিল, বলতো যে মানে পাগলামো করে তো লাভ নেই, লাইফটা গুছাতে হবে, তাই না? গোছানোর একটা ব্যাপার আছে না? একটা বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তারপরে টপমোস্ট একটা সুপারস্টার। এখন তো সামিরাকে তো লাভ করে বিয়ে করেছিল। আরে বাবা, এরকম আমি কি বললাম, এরকম প্রেম আমি জীবনও দেখিনি। মানে এরকম প্রেম, এরকম ভালোবাসাবাসি দুজনের মধ্যে আমার চোখে পড়েনি। আমি অনেক ছবি দেখেছি কিংবা অনেক গল্প পড়েছি কিংবা অনেক রিয়েল ঘটনাও দেখেছি, পড়েছি পেপারে কিংবা গল্পের বইয়ে পড়েছি, সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু এরকম ভালোবাসাবাসি। কেন বলতেছেন? কেন বলছি? কারণ এত ভালোবাসাবাসি, মানে এত ভালোবাসা, নিজের চোখের সামনে যেটা দেখেছেন। রাইট। অনেক সময় ঝগড়া লাগতো না নিজেদের মধ্যে অনেক সময় স্বাভাবিক। আপনি প্রেম প্রীতি থাকবেই ঝগড়া লাগবে, সামান্য একটা বিষয় নিয়ে তো ঝগড়া লাগলো, হ্যাঁ, তুই আমাকে খেতে বললো না কিংবা হলো না, এরকম একটা ব্যাপার। কিন্তু এতই ডিপ ভালোবাসাবাসি যে ওরা আবার একটু ঝগড়া হলো আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে একদম লাইলি মজনু এক জায়গায় গেলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটাও খুব ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার, কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেটা মানুষ কাউকে বলতে পারে না কিংবা বলতে চায় না। এরকম হয়তো কিছু কাজ করেছিল সালমানের ভিতরে। আর এর আগে সুইসাইডাল যে টেন্ডেন্সি, এইটা হচ্ছে যে মনে করেন এর আগেও হয়েছিল কয়েকবার, যার জন্যে আমি খেলে আল্লাহ করতাম, আল্লাহ কখন যে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, কখন যে, কারণ তখন হচ্ছে টপ মাস্টার একটা ব্যাপার, তো সুপারস্টার, তাই না? অ্যান্ড আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে রাত্রেবেলা কাঁদতে দেখেছি, এমন কাঁদতো, হোয়াট ইজ দ্য রিজন? কাঁদতো হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, বাবা মার ফ্যামিলি নিয়ে সুখ শান্তি পাচ্ছে না, এদিকে শিডিউল নিয়ে ভেজাল ঝামেলা, এদিকে বয়কট, এই শিল্পী সমিতি থেকে বয়কট করালো, নানান কাহিনী নিয়ে। আমি সালমানকে আমি যতটুকু কাঁদতে দেখেছি, জনগণ, দেশের পাবলিক, পৃথিবীর কোনো লোক তো দেখেনি, তাই না? তা আমার কথা হচ্ছে একটা সুপারস্টার, ওর তো কোনো কিছুর অভাব নাই, ও কাঁদবে কেন? এই কাঁদবে কেন এটা তো জিজ্ঞেস করতে পারছেন। দেখতেছি মানে কান্না করছে একলা, আমি আমার বন্ধুকেও কিছু বলতে পারছি না, নিজেও সহ্য করতে পারছি না। এরকম কিছু ব্যাপার আছে না মানুষের জীবনের, আপনার জীবনও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার চোখে দেখা যে একটা টপ মাস হিরো রাত 3টার সময় কাঁদতেছে কারণ ছাড়াই, নিশ্চয় কোনো একটা কারণ আছে। ঢাকা FM 94.4